চোখ দিয়ে গেলে খাওয়া হয়েছে আমাকে, নাকি আরো বাকি আছে? একটু থেমে দাঁতে দাঁত খেসে বলল, যদি আমাকে গেলে খাওয়া হয়ে থাকে তাহলে আমরা একটু কাজে মনোযোগ দিই। আরহার মুখটা মুহূর্তেই চুপসে গেল। এতক্ষণ যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে বেগুনের সঙ্গে যুদ্ধ করছিল, শেহজাদের কথা শুনে সব সাহস যেন উধাও। তার উপর মানুষটার দিকে ভালো করে তাকাতেই তার এমন কথায় আবারও বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। গাল দুটো লজ্জায় টুকটুকে লাল হয়ে গেছে। শেহজাদ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, এখানে কি করছিস তুই? আরহা ঠোঁট ফুলিয়ে বলল, কেন দেখতে পাচ্ছেন না? বেগুন ভাজছিলাম। শেহজাদ পড়া বেগুনগুলোর দিকে একবার তাকিয়ে আবার আরহার দিকে ফিরল। এগুলো বেগুন ভাজা নাকি কয়লা পোড়ারে? এমন পুড়িয়ে ফেলেছিস কেন? আর তোকে কে রান্নাঘরে ঢুকতে বলেছে? মুরব্বীদের মতো নিচে নিচে ঢুকে পড়েছিস। আরহা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল, মোটেও আমি মুরব্বিদের মতো করিনি। বেগুন তো আপনার পছন্দ। আম্মু ফোন করে রান্না করতে বলেছে, আর এটাও বলেছে যেন তার হবু জামাইয়ের ঠিকঠাক মতো যত্ন নিই। ওর মুখে হবু জামাই কথাটা শুনে শেহজাদ হালকা কেসে উঠল। কি? হঠাৎ করে অস্বস্তিতে ফেরার জন্য ঠোঁট টিপে হাসলো আরহা। তারপর নির্বিকার ভঙ্গিতে মাথা নেড়ে বলল, কোথায় কি? বেগুন তো আমি পোড়াইনি, সব তো আপনিই পুড়ে মানে আপনা আপনি জ্বলে গেছে। শেহজাদ এবার সত্যি অবাক হয়ে গেল। আমি? আপনি নয়তো কে? বেগুন তো এতক্ষণ ঠিকই ছিল, কিন্তু আপনি হঠাৎ এমন এমন। কথাটা শেষ করতে না পেরে একটু ইতস্তত করলো সে। তারপর এক নিঃশ্বাসে বলে ফেলল, এমন হট ফিগার নিয়ে সামনে চলে এলেন, এমন হটনেসে তো আমি ঘায়েল হয়ে যাই। সেখানে তার ওরা তো ভোলা ভালা বেগুন। মানুষই যদি ক্রাশ খায় তাহলে বেচারা বেগুনগুলো কেন খাবে না? আপনার হটনেসে ক্রাশ খেতেও পুড়ে গেছে। কথা শেষ করে নিজের যুক্তিতে নিজেই মাথা নেড়ে সম্মতি দিল সে। শেহজাদ কয়েক সেকেন্ড নির্বাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করে গম্ভীর গলায় বলল, বাদরামি করিস আমার সাথে? নিজে পড়ে এখন আমার ঘাড়ে দোষটা পাচ্ছিস? আরহা মুখ বাঁকিয়ে রইল। শেহজাদ তাওয়ার দিকে তাকিয়ে আবার বলল, তোর কথাই মানলাম, আমার হটনেসে পড়ছে। তা তুই যখন বেগুন ভাজতে পারিস, তাহলে বেগুন ভাজতে যে তেল দিতে হয় সেটা দিস না কেন? আরহা বিস্ময়ে চোখ বড় বড় করে বলল। হ্যাঁ, তেলও দিতে হয় নাকি? শেহজাদ দু হাতে কোমর চেপে গম্ভীর শ্বাস ফেলল। না, তেল দেয় না। তোর নানারা সেরা দিয়ে ভাজে। ফাজিল কোথাকার, যা এখান থেকে, আমি করছি। গাল ফুলিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল আরহা। দরজার কাছে গিয়ে আবার থেমে মাথাটা ভেতরে ঢুকিয়ে কৌতূহলী গলায় বলল, শেহজাদ ভাই, কে? এই যে আপনি বললেন নানার শিরা, আচ্ছা এই শিরা আবার কি? শেহজাদ ধীরে ধীরে মুখ তুলে এমন এক দৃষ্টি দিল যেন আর এক সেকেন্ড দাঁড়িয়ে থাকলে ওকেই কড়াইতে ভেজে ফেলবে শেহজাদ। সেই চোখ দেখেই আরহা ভয়ে ভয়ে আচ্ছা যাচ্ছি। বলেই দৌড়ে সেখান থেকে পালালো। ওর ছুটে চলে যাওয়ার শব্দ মিলিয়ে যেতেই শেহজাদের ঠোঁটের কোণে অজান্তেই একটুখানি হাসি ফুটে উঠল। মেয়েটা সত্যি অদ্ভুত, একেবারে অবুঝ, সরল আর ভীষণ প্রাণবন্ত। যতবারই ওকে দেখে ততবারই মনে হয় এতটা নিষ্পাপ মানুষও হয়। আর একটা বিষয় ভেবে বুকের ভেতর অদ্ভুত স্বস্তি অনুভব করলো সে। বিকেলের ঘটনা মনে হয় আরহার মনে নেই, থাকলেও অন্তত সে অস্বস্তির ছাপ এখন আর ওর চোখে নেই। এই মুহূর্তে সেটুকুই যেন শেহজাদের কাছে অনেক বড় স্বস্তি। রাত প্রায় 10:30। ক্যান্টনমেন্টের অপারেশন কনফারেন্স রুমের জরুরি বৈঠক চলছে। বড় স্ক্রিন জুড়ে ভেসে আছে সীমান্তবর্তী কয়েকটি এলাকার স্যাটেলাইট ছবি, সন্দেহভাজন রুট, লোকেশন ম্যাপ আর গোয়েন্দা সংক্রান্ত পাঠানো সর্বশেষ তথ্য। ঘর জুড়ে থমথমে নীরবতা। টেবিলের শীর্ষে বসে আছেন কর্নেল আসাদ শিকদার, তার ডান পাশে মেজর মাহবুব ইসলাম সোহাগ, আর বিপরীতে বিভিন্ন ইউনিটের আরও কয়েকজন অপারেশন অফিসার। কর্নেল আসাদ ফাইল বন্ধ করে গম্ভীর কণ্ঠে বললেন, 1 ঘন্টা আগে আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স নিশ্চিত তথ্য দিয়েছে, দেশের ভেতরে সক্রিয় একটি আন্তজেলা অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান চক্র আজ রাতে বড় একটা চালান হাত বদল করবে। শুধু অস্ত্র নয়, তাদের কাছে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ বিস্ফোরকও রয়েছে। স্ক্রিনে একটি নির্দিষ্ট লোকেশন ভেসে উঠল। লোকেশন ইতিমধ্যে কনফার্ম হয়েছে, কিন্তু সমস্যা হলো ওরা অত্যন্ত সংগঠিত। সামান্য তথ্য ফাঁস হলেই
কয়েক মিনিটের মধ্যে পুরো এলাকা খালি করে ফেলবে, তাই কোনো ধরনের বিলম্বের সুযোগ নেই। সোহাগ মনোযোগ দিয়ে এতক্ষণ দেখছিল সব। আসাদ শিকদার থামতেই সে সামনে ঝুঁকে বলল, স্যার, টার্গেটের সিকিউরিটি? অন্তত 15 থেকে 20 জন সশস্ত্র সদস্য থাকার সম্ভাবনা রয়েছে। তাদের কাছে স্বয়ংক্রিয় রাইফেল, হ্যান্ডগান এবং বিস্ফোরক থাকতে পারে। প্রয়োজন হলে তারা সরাসরি ফায়ারও ওপেন করবে। রুমের পরিবেশ আরো ভারী হয়ে উঠল। কর্নেল আসাদ শান্ত গলায় বললেন, এই অপারেশনে কোনো ভুলের সুযোগ নেই। টার্গেট পালাতে পারবে না, আবার সাধারণ মানুষেরও কোনো ক্ষতি হওয়া চলবে না। কয়েক সেকেন্ড নীরব থেকে তিনি চারপাশে তাকালেন। সবাইকে দেখছি, কিন্তু ক্যাপ্টেন শেহজাদ মির্জা কোথায়? একজন অফিসার উত্তর দিল। স্যার, আজ তিনি অফ ডিউটিতে আছেন। কর্নেলের কণ্ঠ আরো রুট হয়ে উঠল। কিন্তু এখন তো ওকে চুপ থাকা যাবে না। এই অপারেশনে শেহজাদকে লাগবেই। ওর আরবান অ্যাসল্ট আর ক্লোজ কোয়ার্ট কম্ব্যাট অভিজ্ঞ আমাদের প্রয়োজন। আমি দেখছি স্যার। কথাটা বলেই সোহাগ নিজের ফোন বের করলেন। রুমের সবাই পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে লাগলো। ফোনের স্ক্রিনে ভেসে উঠল ক্যাপ্টেন শেহজাদ মির্জা। কল বাটনে চাপ দিতেই একবার, দুবার, তিনবার রিং হতে লাগলো, কিন্তু রিসিভ হলো না। শেহজাদ বেগুন ভেজে রান্নাঘরটা গুছিয়ে মাত্র বেডরুমে এসেছে। আলমারি খুলে দ্রুত একটা কালো টি শার্ট গায়ে জড়িয়ে নিতেই বিছানার উপর রাখা ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল সোহাগ। শেহজাদ এক মুহূর্ত দেরি না করে কল রিসিভ করল। জি সোহাগ ভাই। ওপাশ থেকে ভেসে এলো গম্ভীর কণ্ঠ। কোথায় আছিস? বাসায়। কেন, কি হয়েছে? জরুরি অপারেশন। কর্নেল আসাদ শিকদার স্যার নিজে মিটিংয়ে আছেন। ইন্টেলিজেন্স থেকে হাই প্রায়োরিটি ইনপুট এসেছে। আজ রাতেই অপারেশন হবে। শেহজাদের মুখের ভাব মুহূর্তেই বদলে গেল। আজকে আরহার প্রথম দিন এখানে, আর আজকেই এমন একটা অপারেশন। বেশ মন খারাপ হলো ওর, কিন্তু কি করবে, ডিউটি তো ডিউটি। তাই মন খারাপ এক পাশে সরিয়ে রেখে বলল, টার্গেট? বড় অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান চক্র। লোকেশন কনফার্ম। ব্রিফিং শেষ। স্যার তোকে ইমিডিয়েট রিপোর্ট করতে বলেছেন। মুভ আউট টাইম? 30 মিনিটের মধ্যে সবাই রওনা হবে। তুই যত দ্রুত পারিস ক্যান্টনমেন্টে চলে আয়। এক সেকেন্ডও সময় নষ্ট করল না শেহজাদ। ওকে, আমি এখনই বের হচ্ছি। কল কেটে যেতেই কয়েক মুহূর্ত স্থির দাঁড়িয়ে রইল সে। ঘরের বাইরে ডাইনিং এর দিকে একবার তাকালো। আরহা হয়তো এখনো জানেই না রাতটা আর স্বাভাবিকভাবে কাটছে না। গভীর এক নিঃশ্বাস ফেলে আলমারি খুলে নিজের অপারেশন ব্যাগটা বের করলো শেহজাদ। কয়েক মিনিটের মধ্যেই একজন সাধারণ মানুষ নয়, দায়িত্ব থাকা একজন সেনা কর্মকর্তা হিসেবে তাকে মাঠে নামতে হবে। অপারেশন ব্যাগে প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখছিল শেহজাদ। ঠিক তখনই দরজার সামনে নরম পায়ের শব্দ হলো। চোখ তুলে তাকাতেই দেখলো আরহা দাঁড়িয়ে আছে, হাতে দুটো প্লেট। মুখে হালকা হাসি থাকলেও শেহজাদের ব্যাগ গোছানো দেখে সেটা ধীরে ধীরে মিলিয়ে গেল। অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কোথাও যাচ্ছেন? শেহজাদ ব্যাগের চেইন টেনে বন্ধ করে শান্ত গলায় বলল, হ্যাঁ, জরুরি অপারেশন এসছে। এই মুহূর্তে ক্যান্টনমেন্টে রিপোর্ট করতে হবে। আরহার ভ্রু কুঁচকে গেল। এত রাতে? আমাদের কাজের নির্দিষ্ট সময় নেই আরও। দেশের দায়িত্ব যখন ডাকে তখন দিন রাত বলে কিছুই থাকে না। এখন বের হতে হবে। কথাটা শুনে আরহা আর কিছু বলল না, শুধু নিচের দিকে তাকিয়ে রইল। কয়েক মিনিট আগেও ভেবেছিল আজ দুজনে একসঙ্গে বসে রাতের খাবার খাবে। অনেক কষ্ট করে সব গুছিয়ে নিল, যদিও বেগুন ভাজাটা শেষ পর্যন্ত শেহজাদকেই করতে হয়েছে। তবুও তার কাছে ব্যাপারটা বিশেষ ছিল, কিন্তু সেটা আর হলো না। মনের ভেতরটা কেমন যেন খালি খালি লাগলেও মুখে একটুকু প্রকাশ করলো না সে। জোর করে ঠোঁটে ছোট্ট একটা হাসি এনে বলল, ঠিক আছে, যান আপনি। আর আমাকে নিয়ে একদম ভাববেন না। আরও একদম গুড গার্ল হয়ে থাকবে, সাবধানে যাবেন। হ্যাঁ। শেহজাদ ওর মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। মেয়েটা কিছু না বললেও মন খারাপটা চোখে স্পষ্ট। ধীরে ধীরে ওর সামনে এসে দু হাতে গালটা ধরে কপালে চুমু দিল শেহজাদ। হঠাৎ এমন স্পর্শে কেঁপে উঠল আরহা। মন খারাপের বদলে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটল। তা দেখে শেহজাদও হাসলো। এরপর নরম গলায় বলল, আমি জানি আমার আরও গুড গার্ল, কিন্তু তবু একা রেখে যাচ্ছি। একটু টেনশন তো হবেই, তাই না? তাই আমি না ফেরা পর্যন্ত কোথাও বের হবে না। ঘরের দরজা ভেতর থেকে লক করে রাখবে।
কেউ ডাকলেও খুলবি না। আমি হলেও আগে ফোন করব, তারপর দরজা খুলবি, বুঝছিস? আরহা চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানালো। শেহজাদ আবার বলল, কোনো সমস্যা হলে আগে ক্যান্টনমেন্টের সিকিউরিটি অফিসে কল দিবি, আর খুব প্রয়োজন হলে আমাকে ফোন করবি। একটু থেমে আবার যোগ করল, আর আমি যদি ফোন না ধরে, বুঝবি অপারেশনে ব্যস্ত আছে। তখন বারবার ফোন না করে সরাসরি সিকিউরিটিকে জানাবে, কিন্তু কোনো অবস্থাতেই একা বাইরে বের হবে না। আচ্ছা। আরেকটা কথা, হুম। ফোনে ওয়াইফাই কানেক্ট করে দিয়েছে। আমি না আসা পর্যন্ত দরজাটা খুলে বাইরে দাঁড়িয়ে থাকবি না, বারান্দায় বেশি সময় যাবি না, নিজের খেয়াল রাখবি। আরহা এবার মৃদু হেসে বলল। এতগুলো নির্দেশ একসাথে মনে থাকবে তো? শেহজাদের ঠোঁটেও হালকা হাসি ফুটে উঠল। থাকতেই হবে, কারণ এখন তোর দায়িত্ব শুধু তোর নিজের না, আমার চিন্তাটা কমিয়ে রাখা। তুই সেফ মানে আমি টেনশন মুক্ত, বুঝলি? কথাটা শুনে আরহার বুকের ভেতরটা অদ্ভুত উষ্ণতায় ভরে উঠল। সে আর কিছু বলল না, শুধু নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো। শেহজাদ শেষবারের মতো ওর দিকে তাকিয়ে ব্যাগটা কাঁধে তুলে নিল। তারপর শেহজাদ চলে যেতেই দরজা লক করে নিঃশব্দে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ালো আরহা। দুটো প্লেট এখনও ঠিক আগের মতোই সাজানো, শুধু একজনের জায়গাটা খালি। রাত 12:30, পুরো কোয়ার্টার জুড়ে নেমে এসেছে গভীর নীরবতা। দেওয়ালে টাঙানো ঘড়িটার টিকটিক শব্দটাও যেন আজ কেমন বেশি স্পষ্ট শোনাচ্ছে, অথচ আরহার চোখে এক ফোঁটা ঘুম নেই। ডাইনিং টেবিলের উপরে রাতের খাবারগুলো ঠিক যেভাবে সাজানো ছিল সেভাবেই পড়ে আছে। ভাত ঠান্ডা হয়ে গেছে, তরকারির উপর পাতলা জমাট আস্তরণ পড়েছে। তবুও একবার ছুঁয়ে দেখেনি সে। শেহজাদ যাওয়ার পর থেকে তার খিদাও যেন কোথাও হারিয়ে গিয়েছে। বারবার মনে হচ্ছে এই বুঝি দরজায় কড়া নাড়ার শব্দ হবে, শেহজাদ ফিরে এসে আগের মতোই ডাকবে আরু। আর সে কোনো কিছু না ভেবেই দৌড়ে গিয়ে লোকটার বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলবে, অভিযোগ করবে, অভিমান করবে, আবার সব ভুলে শক্ত করে জড়িয়ে ধরে থাকবে। কিন্তু সময় শুধু এগিয়ে চলল। দরজার কোনো শব্দ হলো না। হঠাৎ কি মনে হতেই ধীর পায়ে শেহজাদের ঘরের দিকে এগিয়ে গেল আরহা। দরজাটা আধ খোলা ছিল। ভেতরে ঢুকেই এক অদ্ভুত পরিচিত অনুভূতি ঘিরে ধরল তাকে। ঘরটা বরাবরের মতোই পরিপাটি, বিছানার চাদরে একটুকু ভাঁজ নেই, টেবিলের উপর ফাইলগুলো নিখুঁতভাবে গুছিয়ে রাখা, আলমারির দরজাটাও বন্ধ, যেন ঘরের প্রতিটি জিনিসই শেহজাদের শৃঙ্খলাপূর্ণ স্বভাবেই সাক্ষী। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ওয়াশরুমের সামনে এসে থামল সে। সেখানে রাখা বড় কাপড়ের বাস্কেটটায় কয়েকটা ময়লা পোশাক পরে আছে। নিচু হয়ে দেখতে গিয়েই তার চোখ আটকে গেল একটা কালো টি শার্টে। এই তো যাওয়ার সময় শেহজাদের গায়ে যে কালো টি শার্ট ছিল সেটাই। কাপা হাতে কাপড়টি তুলে নিল আরহা। পরম যত্নে সেটাকে নিজের বুকের সঙ্গে চেপে ধরল, যেন একটা সাধারণ কাপড় নয়, শেহজাদের বুকে জড়িয়ে রেখেছে। টি শার্ট জুড়ে এখনো লেগে আছে লোকটার পরিচিত গায়ের গন্ধ, সেই গন্ধ যেটা তার কাছে অদ্ভুত এক নিরাপত্তার অনুভূতি এনে দেয়। চোখ দুটো আস্তে করে বন্ধ করে টি শার্টটা নাকের কাছে চেপে ধরে গভীর করে শ্বাস নিল সে। মুহূর্তের মধ্যেই বুকের ভেতর জমে থাকা সমস্ত শক্তি ভেঙে পড়ল। চোখের কোণ বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়তে লাগলো অশ্রু। ফিসফিস করে ভাঙা গলায় বলল, আপনি খুব খারাপ শেহজাদ ভাই, খুব খারাপ। আমায় এভাবে একা কেন রেখে গেলেন? আমি যে একা থাকতে ভয় পাই জানেন না আপনি? কিন্তু এই মুহূর্তে আমার নিজে থেকে আপনার জন্য বেশি চিন্তা হচ্ছে। আপনি ঠিক আছেন তো শেহজাদ ভাই? আরেকটু শক্ত করে টি শার্টটা আঁকড়ে ধরল সে। জানেন, আমি না একদম ভালো নেই। আপনাকে ছাড়া এই বাসায় এই রাত সবকিছু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। মনে হয় আমার ভেতর থেকেও যেন শব্দ সব হারিয়ে গেছে। আপনাকে আমি কতটা ভালোবাসি সেটা হয়তো কখনো ঠিক করে বলতেই পারিনি, কিন্তু আজ বুঝছি আমি আপনি ছাড়া আমি সত্যি কিছু নই। তাড়াতাড়ি আসুন না শেহজাদ ভাই, অপেক্ষা করছি তো। কথাগুলো শেষ করেই আর নিজেকে সামলাতে পারল না আরহা। টি শার্টটা বুকে জড়িয়ে ধরে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল সে। তারপর টি শার্টটা বুকে চেপে ধরেই চাপা কান্নায় ভেঙে পড়ল সে। নিঃশব্দ সেই ঘরে শুধু একটাই শব্দ ভেসে বেড়াতে লাগলো, একটা মেয়ের চাপা কান্না, যে তার সবচেয়ে প্রিয় মানুষটার অপেক্ষায় প্রতিটা মুহূর্ত গুনে চলছে। এমন সময় হঠাৎ করে নিস্তব্ধ ঘরটায় মোবাইল ফোনের রিংটোন বেজে উঠল।
চমকে উঠল আরহা। বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরা শেহজাদের টি শার্টটা নামিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই ভেসে উঠল মমতাজ বেগম কল করছে। কাপা হাতে কলটা রিসিভ করলো আরহা। আসসালামু আলাইকুম মামি। কথাটা শেষ হওয়ার আগেই গলাটা ভেঙে গেল। এতক্ষণ ধরে বুকের ভেতরে জমে থাকা কষ্ট আর আটকে রাখতে পারল না সে। কল ধরার আগে অনেক কষ্টে নিজেকে সামলে নিলেও এখন আর পারল না। ফুপিয়ে আবার কেঁদে উঠল সে। ওপাশে মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল মমতাজ বেগম। আজ তিনি একা ছিলেন না, পাশে বসেছিলেন আফতাব হোসেন। ফোনটা লাউড স্পিকারে দেওয়া ছিল, তাই আরহার কান্নার প্রতিটি শব্দ তার কানেও পৌঁছে গেল। দুজনেই একে অপরের মুখের দিকে তাকালেন। মুহূর্তেই উদ্গ্রীব ছড়িয়ে পড়ল দুজনের চোখ মুখে। মমতাজ বেগম ব্যাকুল হয়ে বললেন, আরু, কি হয়েছে মা? এইভাবে কাঁদছিস কেন? আফতাব হোসেনও উৎকণ্ঠিত কণ্ঠে বললেন, কি হয়েছে মামনি? শরীরটা আবার খারাপ লাগছে নাকি? কেন কাঁদছো? আরহা কিছু বলতে পারল না, শুধু কান্নার শব্দই ভেসে আসতে লাগলো। মমতাজ বেগমের বুকটা ধক করে উঠল। শেহজাদকে তো উনি চিনেন। ছেলেটা আবার কিছু বলেছে নাকি বকেছে ওকে? আরু, বল না মা, কি হয়েছে? শেহজাদ তো অপারেশনে গেছে, তাই কল করে বলল আমাকে। এই জন্য এত রাতে কল করলাম তোকে। কিন্তু তুই এভাবে কেন কাঁদছিস? ও কি তোকে বকেছে আরু? আরহা তাড়াতাড়ি মাথা নাড়ল, কাঁদতে কাঁদতেই বলল, না না মামি, উনি আমায় কিছুই বলেনি। তাহলে এমন করে কাঁদছিস কেন মা? আমাদের তো ভয় লাগছে। মমতাজ বেগমের গলায় এবার মায়ের অসহায়ত্ব স্পষ্ট। আরহা চোখ মুছে অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বলল, উনি অপারেশনে গেছেন মামি। আমি কত কষ্ট করে ভাত রান্না করেছি, আম্মু মাংস দিয়েছিল, সেগুলো গরম করেছি, আর উনি সেসব না খেয়ে চলে গেলেন। আর এখন যাওয়ার পর থেকে একটা বারও কথা হয়নি। বুকটা ধড়ফড় করছে, খুব চিন্তাও হচ্ছে আমার, ভয় করছে খুব। আমি বারবার মনে হচ্ছে যদি কিছু হয়ে যায়। কথার শেষ অংশটা বলেই আবারও কান্নায় ডুবে গেল সে। মমতাজ বেগম দীর্ঘশ্বাস ফেললেন। ছেলের পেশার সঙ্গে এই ভয়টা তার বহু বছরের সঙ্গী। তবুও নিজের কষ্টটা গোপন করে নরম সুরে বললেন, হাহাকলি মেয়ে, এই জন্য এত কান্না করে? শেহজাদ বরাবরেরই এমন। দায়িত্বের সময় ও নিজের কথা, নিজের পরিবারের কথা সব ভুলে যায়, কারণ তখন দেশের মানুষই ওর প্রথম দায়িত্ব। তুই আজ প্রথমবার এই অপেক্ষাটা করছিস, কিন্তু জানিস এই অপেক্ষার সঙ্গে আমাদের পরিচয় আজকের না। শেহজাদ যখন ট্রেনিংয়ে ছিল তখনও দিনের পর দিন কোনো খবর পেতাম না। পরে পোস্টিং, সীমান্তে অপারেশন, কত রাত যে না ঘুমিয়ে কাটিয়েছি। তবু একটা জিনিস কখনো ছাড়িনি, আল্লাহর উপর ভরসা। চিন্তা করিস না, ওর কাজ শেষ হলেই ফিরবে। আফতাব হোসেনও শান্ত কণ্ঠে বললেন, মামনি, সেনাবাহিনীর একজন অফিসারের জীবন এমনই। অপারেশনে গেলে অনেক সময় ফোন করার সুযোগও থাকে না। তাই বলে এই নয় যে ও বিপদে আছে। সৈনিকের পরিবার হতে হলে বুকটা একটু শক্ত করতে হয় আর, কারণ ওরা যখন দেশের নিরাপত্তার জন্য দাঁড়িয়ে থাকে তখন আমাদের দোয়াটাই ওদের সবচেয়ে বড় শক্তি হয়ে থাকে। এখন তুই যদি সারা রাত কাঁদিস তাহলে শেহজাদ ফিরে এসে নিজেকেই দোষ দেবে। আরহা বুঝলো ওদের কথা, কিন্তু মন তো মানছে না। কেমন ভয় লাগছে, ভেতরটায় কু গাইছে। আরহাকে চুপ থাকতে দেখে মুস্কি হাসলো মমতাজ বেগম। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, শোন, এখন উঠে মুখ ধুয়ে 2 লোকমা খেয়ে নে। না খেয়ে থাকলে আমার ছেলেটা আবার ফিরে এসে তোকে বকবে, আর তার আগে আমি বকবো। শরীরের প্রতি কোনো অবহেলা নয়, খেয়ে দ্রুত মেডিসিন নিবি। রাত কিন্তু অনেক হয়েছে, খাবার শেষ করে গিয়ে ঘুমা। সকালে উঠেই দেখিস শেহজাদ ঘুমোচ্ছে। মমতাজ বেগমের মুখে এই কথাটা শুনে কান্নার মাঝেই আরহার ঠোঁটের কোণে এক চিলতে ক্ষীণ হাসি ফুটে উঠল। মনে হলো দূরে থেকেই এই মানুষ দুটো ঠিক বাবা মায়ের মতোই তার মাথায় স্নেহের হাত রেখে আছেন। রাত ঠিক 2টো, চারপাশে ঘন অন্ধকার, আকাশ জুড়ে মেঘের আনাগোনা।
মাঝে মধ্যে চাঁদের ক্ষীণ আলো মেঘের ফাঁক গলে বেরিয়ে এসে আবার মিলিয়ে যাচ্ছে। সীমান্ত ঘেঁষা নির্জন এলাকাটা যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে, যে কোনো মুহূর্তেই কিছু একটা ঘটতে চলছে। দূরে পরিত্যক্ত একটি পুরনো গুদাম ঘর, বাইরে থেকে দেখে সাধারণ পরিত্যক্ত স্থাপনা মনে হলেও মিলিটারি ইন্টেলিজেন্সের তথ্যে বলছে আজ রাতের অস্ত্র ও উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরকের চালান এখানেই হাত বদল হবে। গুদাম ঘর থেকে প্রায় 200 মিটার দূরে ঝোপঝাপ আর অন্ধকারের আড়ালে অবস্থান নিয়েছে সেনাবাহিনীর বিশেষ অপারেশন টিম। সবার গায়ে কালো ট্যাকটিক্যাল ক্যাম্ব্যাট ইউনিফর্ম, মাথায় ব্যালিস্টিক হেলমেট, বুলেট প্রুফ ভেস্ট, অতিরিক্ত ম্যাগাজিন, মেডিকেল পাউচ আর কমিউনিকেশন ডিভাইস সযত্নে লাগানো। প্রত্যেকের কানে এনক্রিপ্টেড ইয়ারপিস। অস্ত্রগুলো সেফ মোডে থাকলেও আঙ্গুল ট্রিগারের খুব কাছেই। টিমের মাঝখানে নিচু হয়ে বসে আছে ক্যাপ্টেন শেহজাদ মির্জা। নাইট ভিশন ডিভাইস চোখে লাগলেই দূরের গুদাম ঘরের প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করছে সে। তার ডান পাশে মেজর মাহমুদ ইসলাম আর বাঁ পাশে লেফটেন্যান্ট সোহাগ। তাদের সঙ্গে রয়েছে ইউনিটের আরও কয়েকজন অভিজ্ঞ কমান্ডার অফিসার, যারা বহু সফল অপারেশনের অংশে ছিলেন। সবাই সম্পূর্ণ নীরব, শুধু ইয়ারপিসের মাধ্যমে ভেসে আসছে চাপা কণ্ঠের রিপোর্ট। আলফা টিম ইজ পজিশন, ব্রোভ টিম রেডি, চার্লি টিম ওয়েবসাইট কভার করছে। শেহজাদ হাত ঘড়ির দিকে একবার তাকালো, রাত 2:03। ঠিক তখনই দূরে দুটি কালো এসইউভির হেডলাইট অন্ধকার চিরে এগিয়ে এলো। নির্ধারিত গুদাম ঘরের সামনে এসে গাড়ি দুটো থামতেই একে একে নেমে এলো কয়েকজন সশস্ত্র ব্যক্তি। নাইট ভিশনের সবুজ আলোয় একে একে মুখগুলো স্পষ্ট হলো। একজন দুজন নয়, প্রায় 18 জনের মতো সশস্ত্র লোক। শেহজাদ ভালো করে চারিদিকে একবার নজর বুলিয়ে খুব নিচু স্বরে বললেন, কাউন্ট 18, অল হেভিলি আর্মড। স্যার, গাড়ির পিছনে কয়েকটা কাঠের ক্রেট নামানো হচ্ছে। সম্ভবত ওগুলোতে অস্ত্র আছে। আমরা কি ফায়ার ওপেন করব? লেফটেন্যান্ট সোহাগ বললেন। সবাই একে একে নিজেদের মতো করে কিছু বললেও মেজর মাহমুদের চোখ এক মুহূর্তের জন্য টার্গেট থেকে সরল না। সকলের কথা শুনে তিনি খুব শান্ত গলায় বললেন, না, এখন নয়, সবাই ওয়েট করো। কেউ ফায়ার ওপেন করবে না। পুরো চালান আর মূল লিডারকে কনফার্ম না করে আমরা মুভ করব না। কয়েক সেকেন্ডের মধ্যেই গুদামঘরের ভেতর থেকে আরও 3 জন বেরিয়ে এলো। তাদের একজনকে দেখেই শেহজাদের চোখ সরু হয়ে গেল। মুখটা আগেও দেখেছে সে, কিন্তু কথায় এই মুহূর্তে সেটা মনে করতে পারল না। তবে মন বলছে মিলিটারি ইন্টেলিজেন্সের ফাইলে থাকা চক্রটির অন্যতম প্রধান সমর্থনকারী হতে পারে। মেজর মাহমুদ আরও একবার চারিদিকে দেখে নিয়ে ধীরে ধীরে মাইক্রোফোন অন করল। সানবার্ড টু অল ইউনিটস, টার্গেট লিডার ভিজুয়াল কনফার্মড। সবাই স্ট্যান্ড বাই। আমার সিগন্যালের আগে কেউ কোনো অ্যাকশন নেবে না। চারপাশে আবারও নেমে এলো থমথমে নীরবতা। শুধু দূরে অস্ত্রের কাঠের বাক্স নামানোর তীক্ষ্ণ শব্দ আর রাতের বাতাসে দুলতে থাকা শুকনো পাতার মৃদু খসখসানি শোনা যাচ্ছে। সেই নীরবতার মাঝেই শেহজাদ নিজের রাইফেলটা আরও শক্ত করে ধরল। মাঝখানে প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর ইয়ারপিসে ভেসে এলো কর্নেল আসাদ শিকদারের দৃঢ় কণ্ঠ, অল ইউনিটস, গ্রিন সিগন্যাল, মুভ। কর্নেল আসাদ শিকদারের নির্দেশ কানে আসতেই ঝোপঝাড়ের আড়াল থেকে বজ্র গতিতে বেরিয়ে এলো সেনাবাহিনীর বিশেষ অপারেশন টিম। সামনে এগিয়েই বজ্র কণ্ঠে গর্জে উঠল শেহজাদ, বাংলাদেশ আর্মি, কেউ নড়বেন না। অস্ত্র মাটিতে ফেলে দুহাত মাথার উপরে তুলুন। মুহূর্তের জন্য চারপাশে নিস্তব্ধতা হয়ে গেল, কিন্তু পরের কয়েক সেকেন্ডেই কোনো সতর্কতা ছাড়াই অপরাধীরা এলো পাথারি গুলি ছুটতে শুরু করলো। গুলিগুলো শীষ কেটে কংক্রিটের দেওয়াল আর গাড়ির বডিতে আঘাত হানল। পরিকল্পনা মতো সবাই আগেই কভারে চলে যাওয়ার বড় কোনো ক্ষতি হলো না। শেহজাদ হাঁটু গেড়ে বসেই নিখুঁত নিশানায় পাল্টা গুলি ছুড়ল। ওর গুলিতে পর পর 2 জন সশস্ত্র সন্ত্রাসী মাটিতে লুটিয়ে পড়ল। ডান দিক থেকে
লেফটেন্যান্ট সোহাগের গর্জন শোনা গেল। আলফা, লেফট ফ্ল্যাঙ্ক ক্লিয়ার। আরেক দল কমান্ডো দ্রুত গুদামের পেছনের দিক ঘিরে ফেলল। চারিদিকে শুধু গুলির বিকট শব্দ। কংক্রিটের দেওয়ালে গুলি লেগে আগুনের ফুলকির মতো ছিটকে পড়ছে স্পার্ক। ঠিক তখনই শেহজাদের চোখে পড়ল একজন সন্ত্রাসী গোপনে একটা কাঠের বাক্সের আড়ালে বসে গ্রেনেডের পিন খুলছে। তার লক্ষ্য সোজা আলফা টিম। 1 সেকেন্ডও দেরি করল না শেহজাদ। গ্রেনেড বলেই চিৎকার করে উঠে বিদ্যুৎ গতিতে সামনে ঝাঁপিয়ে পড়ে পাশের এক অফিসারকে ধাক্কা মেরে সরিয়ে দিল সে। পরক্ষণে প্রচণ্ড বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে উঠল। ধোঁয়া আর ধুলোর ঘন মেঘে চারিদিকে ছড়িয়ে পড়ল। বিস্ফোরণের অভিঘাতে কয়েক ফুট দূরে ছিটকে পড়ল শেহজাদ। কানের ভেতর তীব্র শোষ শব্দ হওয়ার সাথে ডান বাহুর উপর আগুনের মতো জ্বালা ছড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে উষ্ণ রক্ত গড়িয়ে নামতে শুরু করল। নিচে তাকিয়ে বুঝলো ধাতব সিপ্লেন্টের একটি টুকরো তার বাহু ছিঁড়ে ঢুকে গেছে। ইউনিফর্ম রক্তে ভিজে যাচ্ছে। নিজেদের একজন দক্ষ অফিসারকে রক্তাক্ত অবস্থায় দেখে মুহূর্তের জন্য সবাই থমকে গেল। সোহাগ ছুটে আসতে চাইতেই শেহজাদ গর্জে উঠল। স্টেন কভার, আমার দিকে কেউ আসবে না, টার্গেট আগে। ব্যথায় পুরো শরীর অবশের মতো লাগলেও দাঁত চেপে আবার রাইফেল তুলে নিল সে। এখন ব্যথা অনুভব করার সময় নয়। সামনের দিক থেকে চক্রের মূল নেতা পালানোর চেষ্টা করছে। শেহজাদ দেওয়ালের আড়াল বদলাতে বদলাতে দ্রুত এগিয়ে গেল। লোকটা গাড়িতে উঠতে যাবে ঠিক তখনই শেহজাদ গর্জে উঠল। ড্রপ ইউর ওয়েপন। লোকটা শেহজাদের কথায় কান দিয়ে উল্টো পিস্তল তুলল, কিন্তু পর মুহূর্তেই মেজর মাহমুদের নিখুঁত গুলিতে লোকটার হাত থেকে অস্ত্র ছিটকে পড়ল নিচে। সঙ্গে সঙ্গে 2 কমান্ডো তাকে মাটিতে ফেলে আটক করে ফেললেন। এদিকে সোহাগের নেতৃত্বে অন্য দল গুদামের ভেতর ঢুকে একের পর এক কাঠের ক্রেট উদ্ধার করছে। ক্রেট খুলতেই সবার চোখ কঠিন হয়ে উঠল। সারি সারি আধুনিক রাইফেল, হ্যান্ডগান, হাজার হাজার রাউন্ড গুলি আর উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক। সোহাগ ইয়ারপিসের রিপোর্ট দিল। টার্গেট এরিয়া সিকিউর, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার সম্পন্ন। মেজর মাহমুদও কথা যোগ করলেন। মূল আসামি সহ মোট 17 জন গ্রেপ্তার, একজন পালিয়েছে হয়তো, এদের মধ্যে কয়েকজন আহত। সম্পূর্ণ এলাকা এখন আমাদের নিয়ন্ত্রণে। কয়েক সেকেন্ড পর ইয়ারপিসে কর্নেল আসাদ শিকদারের কণ্ঠ ভেসে এলো। ওয়েল ডান জেন্টলম্যান, অপারেশন সফল। চারপাশ ধীরে ধীরে শান্ত হয়ে এলো, কিন্তু সেই নীরবতার মাঝেই শেহজাদের শরীরটা একটু দুলে উঠল। এতক্ষণ অ্যাড্রেনালিনের জোরে টের না পেলেও এখন রক্তক্ষরণ বাড়ছে। ডান হাত বেয়ে রক্ত টুপটুপ করে মাটিতে পড়ছে। সোহাগ ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। শেহজাদ, তুই আহত হয়েছিস? শেহজাদ স্লান হেসে রক্তাক্ত বাহুর দিকে একবার তাকালো। ও কিছু না, সামান্য স্প্লিন্টার। মেজর মাহমুদ ক্ষতটা দেখে ভ্রু কুঁচকে বললেন, এটাকে সামান্য মনে হচ্ছে আপনার? কত রক্ত ঝরেছে, এবার যথেষ্ট হয়েছে ক্যাপ্টেন। আর কোনো কথা নয়, মেডিকেল টিমের কাছে চলুন। শেহজাদ মাথা নাড়ল। যাবো তো, তবে পুরো এলাকা আগে আরেকবার ক্লিয়ার করি স্যার। ক্যাপ্টেন, অপারেশন শেষ, কোনো কথা নয়, এটা আদেশ। শেহজাদ কিছু বলতে গিয়েও থেমে গেল। ওর শরীর কেমন দুলছে, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে উঠল যেন। সে নিজেকে ঠিক রাখার জন্য মাথা ঝাঁকিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু দৃষ্টি আর স্থির রাখতে পারল না। সোহাগ দূর থেকেই ব্যাপারটা লক্ষ্য করে দৌড়ে এলো। শেহজাদ? শেহজাদ কিছু বলার আগে হাঁটু দুটো ভেঙে এলো ওর। রাইফেলটা হাত থেকে ছিটকে মাটিতে পড়ে গেল। চোখের সামনে সবকিছু ধীরে ধীরে ঝাপসা হয়ে এলো। দূরের মানুষের কণ্ঠস্বরগুলো কেমন লাগছে শুনতে, যেন পানির নিচ থেকে ভেসে আসছে। শেষবারের মতো দাঁড়িয়ে থাকার চেষ্টা করেও পারল না সে। পর মুহূর্তেই শরীরের ভার সামলাতে না পেরে সামনের দিকে ঢলে পড়তে নিলে সোহাগ দৌড়ে এসে জড়িয়ে ধরল ওকে। শেহজাদ, চোখ খোল, ঠিক আছিস তুই? ক্যাপ্টেন? কিন্তু কোনো সাড়া নেই। সেন্সলেস হয়ে গেছে শেহজাদ। ওর মাথাটা নিস্তেজ হয়ে সোহাগের কাঁধে হেলে আসে। হঠাৎ করেই ওকে এমন দেখে ভয় পেল সকল অফিসাররা। মেজর মাহমুদের মুখের ভাব মুহূর্তেই বদলে গেল। তিনি জোরে চিৎকার করে উঠলেন, মেডিক, মেডিক, ক্যাপ্টেন ইজ ডাউন।
দুজন কমব্যাট মেডিক দৌড়ে এসে মুহূর্তের মধ্যে শেহজাদের পাশে হাঁটু ঘিরে বসলো। একজন দ্রুত গ্লোভস পরে পালস পরীক্ষা করলো। পালস আছে স্যার, উনি অচেতন হয়ে গেছে, সম্ভবত অতিরিক্ত রক্তক্ষরণ আর বিস্ফোরণের শকের কারণে। স্ট্রেচার, দ্রুত স্ট্রেচার আনো। কমব্যাট মেডিকেলকে নির্দেশ দিয়ে ইয়ারপিসে বললেন, মেডিকেল ইভ্যাকুয়েশন প্রস্তুত করো। ক্যাপ্টেন ডাউন, ইমিডিয়েট ভ্যাকেশন। কয়েক সেকেন্ডের মধ্যে স্ট্রেচার নিয়ে ছুটে এলো আরও দুজন সৈনিক। অত্যন্ত সতর্কতার সঙ্গে শেহজাদকে স্ট্রেচারের উপরে শুয়ে দেওয়া হলো। তার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো বন্ধ, নিঃশ্বাস চলছে কিন্তু শরীরটা সম্পূর্ণ নিস্তেজ। সোহাগ শেহজাদের রক্ত মাখা হাতটা একবার শক্ত করে চেপে ধরে নিচু গলায় বলল, এইভাবে ঘুমিয়ে পড়ার মানুষ তুই না বন্ধু, দ্রুত সুস্থ হয়ে যা, আর তোর অপেক্ষায় আছে। স্ট্রেচার নিয়ে দ্রুত সামরিক অ্যাম্বুলেন্সের দিকে ছুটে গেল মেডিকেল টিম। দূরে তখনও লাল নীল জরুরি বাতির আলো অন্ধকার রাতটাকে কাঁপিয়ে দিচ্ছে। অপারেশন সফল হয়েছে ঠিকই, কিন্তু সেই বিজয়ের আনন্দ যেন কারো চোখে ধরা পড়ল না। নিজের সেরা অফিসারকে অচেতন অবস্থায় অ্যাম্বুলেন্সে তুলে দিতে দেখে প্রতিটি সৈনিকের মুখে নেমে এলো নিঃশব্দ ভার। রাত প্রায় ৩টা। এত রাতে ওয়াশরুমের শাওয়ারের নিচে মেঝেতে বসে অঝরে কাঁদছে আরহা। মাথার উপর থেকে ঝরে পড়া ঠান্ডা পানির ধারা আর চোখের নোনা জল একাকার হয়ে গেছে। সারা রাত এক ফোঁটা ঘুম হয়নি তার। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কোনোদিন একা একটা বাসায় রাত কাটাতে হয়নি আরহাকে। অন্ধকার নিস্তব্ধ ঘর সব সময়ই তাকে ভয় দেখিয়েছে। রাত যত গভীর হতো ততই অকারণ আতঙ্ক ঘিরে ধরতো তাকে, কিন্তু আজ সেই ভয় যেন কোথাও হারিয়ে গেছে। উল্টো ভয়ের জায়গা দখল করে নিয়েছে দুশ্চিন্তার বিশাল এক পাহাড়। এমন এক অজানা আশঙ্কা যার প্রতি মুহূর্তে বুকের ভেতরটা চেপে ধরছে। নিজেকে হাজারবার বুঝিয়েছে শেহজাদ একজন সেনা কর্মকর্তা। অপারেশনে গেলে যোগাযোগ না থাকতেও পারে, এমন তো আগে হয়েছে, কিন্তু মন কোনো যুক্তি মানছে না। মনে হচ্ছে বুকের ভেতরটা কেউ দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলছে। শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে। ভেতর থেকে এক অসহ্য যন্ত্রণা তাকে গ্রাস করে ফেলছে। তার মনটা বারবার একটা কথাই বলে উঠছে, লোকটা ভালো নেই, আরও আমার শেহজাদ ভালো নেই। এই কথাটাই যেন মাথার ভেতর অবিরাম প্রতিধ্বনিত হচ্ছে। শেহজাদ এর আগেও বহুবার অপারেশনে গিয়েছে। প্রতিবারই যত ব্যস্ততাই থাকুক না কেন, সুযোগ পেলেই একবার অন্তত আরহাকে ফোন করেছে, হয়তো মাত্র 1 মিনিট। কিন্তু সেই 1 মিনিটেই যতটুকু কথা বলুক না কেন, তবুও সেই এক টুকরো কথাই আরহার সমস্ত অস্থিরতা দূর করে দিত। কিন্তু এবার সব কিছু যেন অন্যরকম। শেহজাদ বাসা থেকে বের হওয়ার ঘণ্টাখানিক পর থেকে কতবার যে ফোন করেছে তার হিসেব নেই। প্রতিবারই একই উত্তর, দ্য নাম্বার ইউ আর ট্রাইং টু রিচ ইজ নট রিচেবল। প্রতিটি ব্যর্থ কলের সঙ্গে সঙ্গে যেন আরহার বুকের ভেতরের ভয়টা আরও একটু করে বেড়ে গেছে। শাওয়ারের নিচে বসেই 2 হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল সে। ঠিক তখনই গভীর রাতের নিস্তব্ধতা ভেদ করে দূর থেকে ভেসে এলো একটা গানের সুর। মৃদু বিষণ্ণ কিন্তু বুকের ভেতরটা কাঁপিয়ে দেওয়ার মতো এক সুর। শাওয়ারের নিচে বসে থাকা আরহা আচমকাই মাথা তুলে তাকালো। কান্না ভেজা চোখে কিছুক্ষণ স্থির হয়ে শুনতে লাগলো গানটা। কেন জানি আজ গানটার প্রতিটি শব্দ যেন তার নিজের মনের কথাই বলে যাচ্ছে। প্রতিটি লাইন বুকের ভেতরে জমে থাকা ব্যথাগুলোকে আরও উস্কে দিচ্ছে। ঠোঁট কামড়ে কান্না থামানোর ব্যর্থ চেষ্টা করলো সে, কিন্তু পারল না। পর মুহূর্তেই আবারও ভেঙে পড়ল। মাথা নিচু করে 2 হাঁটুর উপর মুখ গুজে শিশুর মতো ফুপিয়ে কাঁদতে লাগলো আরহা। বাইরে ভোরের আগে পৃথিবী যেমন নিস্তব্ধ, তেমনি তার ভেতরটাও যেন নিঃশব্দে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। কতক্ষণ এভাবেই শাওয়ারের নিচে বসে কেঁদেছে তার হিসেব আরহার নিজেরও জানা নেই। সময়ের ধারণা যেন হারিয়ে ফেলেছে সে। হঠাৎই চারপাশের নীরবতা ভেঙে দূরের মসজিদ থেকে ভেসে এলো ফজরের আজানের সুমধুর ধ্বনি। আজানের ধ্বনি কানে পৌঁছাতেই যেন বাস্তবে ফিরে এলো আরহা। দ্রুত চোখের পানি মুছে ফ্রেশ হয়ে শুকনো কাপড় পরে নিজেকে গুছিয়ে নিয়ে অজু করল। এরপরে জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেল
রবের দরবারে গভীর একাগ্রতায় ফজরের নামাজ আদায় করলো সে। নামাজ শেষে সালাম ফিরিয়ে আবার সিজদায় গিয়ে অনেকক্ষণ সিজদায় মাথা রেখে রইল। তারপর হঠাৎ কি মনে হতে বুক সেলফের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ খুঁজতেই সুন্দর কাপড়ে মোড়ানো পবিত্র কোরআন শরীফটি পেয়ে গেল। পরম শ্রদ্ধায় কোরআন শরীফটি হাতে তুলে নিয়ে চুমু খেল সে। ধীরে ধীরে বসে তেলাওয়াত শুরু করলো। ভোরের নিস্তব্ধ ঘরে তার সুরেলা কণ্ঠে ভেসে আসতে লাগলো আল্লাহর কালাম। প্রতিটি আয়াত পড়ার সঙ্গে সঙ্গে চোখের কোণ ভিজে উঠছিল, তবুও থামল না। যেন প্রতিটি শব্দের মধ্যেই সে খুঁজে ফিরছিল শান্তি, সাহস আর প্রিয় মানুষটার নিরাপদে ফিরে আসার আশ্বাস। প্রায় ঘণ্টাখানেক তেলাওয়াত করার পর কোরআন শরীফটি আলতো করে বন্ধ করে সামনে রাখলো আরহা। তারপর দুহাত তুলে মোনাজাতে বসে পড়ল। পরক্ষণেই আর নিজেকে সামলাতে পারল না, চোখ বেয়ে টপটপ করে অশ্রু ঝরতে লাগলো। হে আল্লাহ, আমার শেহজাদ ভাইকে আপনার হেফাজতে রাখুন। আপনি তাকে সব বিপদ, সব অনিষ্ট থেকে রক্ষা করুন। তার সব কষ্ট, তার সব ব্যথা আমার ভাগে লিখে দিন। তবুও তাকে সুস্থ আর নিরাপদে আমার কাছে ফিরিয়ে দিন। আমি আর কিচ্ছু চাই না, শুধু মানুষটাকে ভালো রাখুন। ও যেন সম্মানের সঙ্গে নিজের দায়িত্ব শেষ করে আবার আমার কাছে ফিরে আসে। আপনি তো সর্বশক্তিমান, আমার এই ছোট্ট দোয়াটা ফিরিয়ে দিবেন না আল্লাহ? কথাগুলো বলতে কতক্ষণ যে এভাবেই আল্লাহর কাছে হাত তুলে কেঁদেছে তার নিজেরও হিসেব নেই। মনে হচ্ছিল বুকের ভেতরে জমে থাকা সমস্ত ভয়, সমস্ত অস্ত্রতা অশ্রুর সঙ্গে বেরিয়ে আসছে। অনেকক্ষণ পর মোনাজাত শেষ করে ধীরে ধীরে চোখের পানি মুছে গভীর একটা শ্বাস নিল আরহা। তারপর আলতো করে কোরআন শরীফটি যথাস্থানে রেখে আস্তে করে উঠে দাঁড়ালো। এমন সময় হঠাৎ করেই মোবাইল ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল শিউলি কলিং। এত সকালে শিউলির ফোন দেখে ভ্রু কুঁচকে গেল আরহার। এত ভোরে ও সাধারণত কখনোই ফোন করে না। এক মুহূর্তের জন্য বুকটা ধক করে উঠল। নিজেকে যতটা সম্ভব সামলে নিয়ে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো চেনা উচ্ছ্বাসিত কণ্ঠ। আরও ঘুম থেকে উঠেছিস তুই? আরহা হালকা হেসে বলল, উঠেছি, কিন্তু এত সকালে ফোন করলি যে? সব ঠিক আছে তো? কারো কিছু হয়েছে নাকি? আরে না না, তেমন কিছু হয়নি। একটু থেমে ইতস্তত করে বলল, শোন না, তুই তো জানিস আমি নোমানকে। এরপর আর কথাটা শেষ করতে পারল না সে। লজ্জায় নিজেরই গাল দুটো যেন লাল হয়ে উঠল। ফোনের ওপাশে ওর এমন লজ্জা পাওয়াটা বুঝলো যেন আরহা, তাই মুচকি হেসে বলল, জানি নোমানকে অনেক ভালোবাসিস, আর এত লজ্জা পেতে হবে না। এবার বলতো কি হয়েছে? শিউলি লাজুক গলায় বলল, সামনে বুধবারে নোমানের জন্মদিন, ভাবছি ওকে একটা সারপ্রাইজ দেব, কিন্তু কি গিফট দিলে ও সবচেয়ে বেশি খুশি হবে কিছুই বুঝতে পারছি না। তাই তোকে ফোন করলাম, তুই তো এসব ব্যাপারে আমার চেয়ে অনেক ভালো বুঝিস, একটু সাহায্য কর না। আরহা কিছুক্ষণ চুপ করে রইল। নিজের মনটা আজ ভারী হলেও শিউলির উচ্ছ্বাসে সামান্য হাসি ফুটে উঠল তার মুখে। আচ্ছা, আগে বল কি কি প্ল্যান করেছিস, তারপর দেখি কি করা যায়। শিউলি দীর্ঘশ্বাস ফেলে বলল, এই তো সমস্যা, কোনো প্ল্যানই মাথায় আসছে না। মায়া সহ গতকাল সারাদিন ভেবেছে, কিন্তু এমন কিছুই আসেনি যা ওকে দেয়া যায়। শুধু ভাবছি এমন কিছু করব যাতে ও সারা জীবন মনে রাখে। আরহা মুচকি হেসে বলল, তুই না একেবারে পাগল। নোমান কি এসব বড় বড় সারপ্রাইজ পছন্দ করে? আমার মনে হয় দামি গিফটের পেছনে না ছুটে নিজের হাতে কিছু কর। একটা সুন্দর হাতে লেখা চিঠি দে, সঙ্গে ওর পছন্দের একটা ঘড়ি, পারফিউম কিংবা বই দিতে পারিস। চিঠি? হ্যাঁ, বিশেষ করে মনের কথা লেখা একটা চিঠির দাম অনেক সময় 1000 টাকার গিফটের চাইতেও বেশি হয়। তুই বরং চিঠি লিখে ওকে দে, সেখানে ওকে নিয়ে তোর মনের সকল কথা লিখে দিস, আর সাথে কিছু গিফট। আমার মনে হয় এটা ভালো হবে। শিউলি একটু হেসে বলল, ধন্যবাদ দোস্ত, তুই না থাকলে আমি কি করতাম বলতো? একদম এত নাটক করিস না তো। এমন কথায় ভুলছি না আমি, ট্রিট চাই কিন্তু। কথাটা বলে দুজনই একসঙ্গে হেসে উঠল। এরপর হঠাৎ শিউলি বলল, আচ্ছা দোস্ত, তোর গলাটা কেমন যেন শোনাচ্ছে, তুই কি কেঁদেছিস? প্রশ্নটা শুনে আরহার হাসিটা মিলিয়ে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে নিজেকে সামলে নিয়ে বলল, না রে, আসলে ঘুম কম হয়েছে তো, তাই এমন লাগছে। সত্যি বলছিস তো? তুই এসব বাদ দিয়ে বল, কখন কিনবি এসব?
চাইলে আমি তোর সঙ্গে মার্কেটে যেতে পারি। না, আজ আর তোকে কষ্ট দেব না, তুই বরং বিশ্রাম নে। পরে যদি দরকার হয় তখন ফোন করব। আর তুই নিজেরও খেয়াল রাখবি। কেমন জানি মনে হচ্ছে তোর কিছু একটা হয়েছে। আরহা জোর করে হাসল। আমি ঠিক আছি, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা তাহলে রাখছি, পরে কথা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। কলটা কেটে যেতেই চারপাশ আবারও আগের মতো নিস্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড ফোনটার স্ক্রিনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল আরহা। একটু আগেও শিউলির হাসি আনন্দে মনটা যেন সামান্য হালকা হয়েছিল, কিন্তু কলটা শেষ হতেই সেই সাময়িক স্বস্তিটুকু মিলিয়ে গেল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুকের গভীর থেকে। মোবাইলটা ধীরে টেবিলের উপরে রেখে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো সে। সকালের কোমল রোদ চারপাশ আলোকিত করে তুলছে। মানুষজন নিজেদের কাজে বের হচ্ছে, কোথাও শিশুদের হাসির শব্দ, কোথাও পাখির কিচিরমিচির। চারপাশে যেন স্বাভাবিক এক সকাল, শুধু তার মনটাই স্বাভাবিক হতে পারছে না। অজানা এক আশঙ্কা বারবার এসে বুকের ভেতর জেঁকে বসছে। মনে হচ্ছিল প্রিয় মানুষটাকে একবার নিজের চোখে না দেখা পর্যন্ত এই অস্থিরতা আর কাটবে না। সকাল ঠিক 9টা। সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএস এর ভিআইপি কেবিনে থমথম নীরবতা। কেবিন জুড়ে শুধু মনিটরের নিয়মিত বিপ বিপ শব্দ ভেসে আসছে। বিছানায় নিস্তেজ হয়ে শুয়ে আছে ক্যাপ্টেন শেহজাদ মির্জা। ডান বাহু মোটা ব্যান্ডেজে শক্ত করে বাঁধা। ক্ষত স্থান থেকে সিম্পল টার্নের টুকরো সফলভাবে অপারেশন করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সকালে 1 ইউনিট রক্ত দেওয়া হয়েছে তাকে। মুখে এখনও অক্সিজেন মাস্ক, হাতে স্যালাইনের ক্যানুলা লাগানো। মনিটরে রক্তচাপ, হার্ট রেট আর অক্সিজেন স্যাচুরেশন নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। বিছানার একপাশে দাঁড়িয়ে আছে লেফটেন্যান্ট সোহাগ। সারা রাতের ক্লান্তি তার চোখ মুখে স্পষ্ট। একটু দূরে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে মেজর মাহবুব ইসলাম এবং কর্নেল আসাদ শিকদার। ঠিক তখনই কেবিনে প্রবেশ করলেন ডিউটি সার্জন। হাতে থাকা রিপোর্টগুলো আরেকবার দেখে তিনি শান্ত গলায় বললেন, আলহামদুলিল্লাহ, আপাতত বিপদের আশঙ্কা নেই। গ্রেনেডের স্প্লিন্টারটা বাহুর পেশিতে ঢুকেছিল। ভাগ্য ভালো, হাড় ও প্রধান ধমনী কিংবা স্নায়ুর কোনো ক্ষতি হয়নি। তবে রক্তক্ষরণ অনেক বেশি হওয়ায় উনি শকে চলে গিয়েছেন। সোহাগ উৎকণ্ঠিত কণ্ঠে জিজ্ঞেস করল, স্যার এখন কেমন আছেন উনি? ডাক্তার রিপোর্টে চোখ রেখে বললেন, ভাইটাল সাইন এখন স্থিতিশীল। অ্যানেস্থেসিয়া এবং ব্যথানাশক ঔষধের প্রভাবও রয়েছে। কয়েক ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসার কথা। তবে অন্তত 24 থেকে 48 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। মেজর মাহমুদ ধীরে বললেন, সম্পূর্ণ সুস্থ হতে কতদিন লাগবে? ক্ষত শুকাতে প্রায় 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে। এরপরও কিছুদিন ভারী কাজ, অস্ত্র বহন বা কঠোর শারীরিক প্রশিক্ষণ থেকে বিরত থাকতে হবে। সব কিছু স্বাভাবিক থাকলে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ধীরে ধীরে ডিউটিতে ফিরতে পারবেন। কর্নেল আসাদ শিকদার নীরবে মাথা নাড়লেন। তার কঠিন মুখেও যেন স্বস্তির এক টুকরো ছাপ ফুটে উঠল। ডাক্তার আবার বললেন, চিন্তার কারণ আপাতত নেই। তবে উনি জেগে ওঠার পরও শরীর কিছুটা দুর্বল লাগবে। রক্তক্ষরণের কারণে শরীরের শক্তি ফিরে আসতে কয়েকদিন সময় তো লাগবেই, তাই না? কথাগুলো বলে তিনি নার্সকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেলেন তিনি। ডাক্তার চলে যেতেই সোহাগ ধীরে ধীরে শেহজাদের বিছানার পাশে এসে দাঁড়ালো। নিস্তেজ মুখটার দিকে তাকে মৃদু স্বরে বলল, আর কত ঘুমাবি বন্ধু, এবার তো উঠে পড়। তোকে এভাবে মানায় না শেহজাদ, ওঠ না, 2 বন্ধু মারামারি করি। সত্যি ভালো লাগছে না তোকে এভাবে। তাছাড়া কেউ একজন হয়তো কোয়ার্টারে শুধু তোর ফেরার অপেক্ষায় বসে আছে, আর সে জানেও না তুই এখানে শুয়ে আছিস। সোহাগের ফিসফাস কথাবার্তার মাঝেই টেবিলের উপরে রাখা শেহজাদের মোবাইল ফোনটা হঠাৎ কেঁপে উঠল। ফোনটা বন্ধ করে রেখেছিল সোহাগ, কিন্তু বাড়ির কেউ কল করলে বন্ধ পেয়ে টেনশনে পড়ুক তা চায় না সে। এই জন্যই কিছুক্ষণ আগেই খুলেছে। ফোনটা সাইলেন্ট ভাইব্রেশনে থাকায় কোনো রিংটোন শোনা গেল না, শুধু একটানা ভাইব্রেশনের শব্দ। সোহাগ নিচে তাকাতেই স্ক্রিনে ভেসে উঠল আরও। নামটা দেখেই বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল তার। কয়েক সেকেন্ড ফোনটার দিকে স্থির হয়ে তাকিয়ে রইল। কলটা রিসিভ করবে নাকি কেটে দিবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা মেজর মাহমুদ ধীর স্বরে বললেন,
রিসিভ করো, তবে এখন কিছুই জানাবে না। ক্যাপ্টেনের জ্ঞান না ফেরা পর্যন্ত পরিবারের কাউকে উদ্বিগ্ন করার দরকার নেই। কর্নেল আসাদ শিকদারও মাথা নেড়ে সম্মতি জানালেন। সোহাগ গভীর একটা শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। তারপর কলটা রিসিভ করে শান্ত গলায় বলল, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে আরহার উৎকণ্ঠিত কণ্ঠ ভেসে এলো। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমার শেহজাদ ভাইয়ের ফোন আপনার কাছে কেন? উনি কোথায়? এক মুহূর্তের জন্য সোহাগের গলা শুকিয়ে গেল। অচেতন অবস্থায় শুয়ে থাকা বন্ধুর দিকে একবার তাকিয়ে নিয়ে স্বাভাবিক স্বরেই বলল, জি, আমি লেফটেন্যান্ট সোহাগ বলছি। ক্যাপ্টেনের ফোনটা আপাতত আমার কাছে আছে। ক্যাপ্টেন এখনও অপারেশন থেকে ফেরেননি, তাই ওনার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। আরহার বুকটা আবার ধক করে উঠল। অপারেশন শেষ হয়নি, তার মানে এখনো কথা হবে না। অথচ ও ভেবেছিল কল রিসিভ হয়েছে মানে কথা হবে শেহজাদের সঙ্গে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এখনো শেষ হয়নি? শেষ হবে কবে কিছু জানেন? কখন কথা বলতে পারবো? দেখুন, সঠিক সময় বলতে পারবো না, কিছু আনুষ্ঠানিক কাজ চলছে। শেষ হলেই উনি ফোনটা নিয়ে আপনাকে নিজেই কল করবেন। বুঝলাম, কিন্তু আপনার গলা এমন লাগছে কেন? উনি ঠিক আছেন তো? আপনারা কি কিছু লুকাচ্ছেন? সোহাগ চোখ বন্ধ করে 1 সেকেন্ড থামলো। যা ভয় পাচ্ছিল সেটাই হলো। এত চালাক মেয়ে, গলা শুনেই বুঝে গেছে কিছু একটা হয়েছে। সে অসহায় দৃষ্টিতে তাকালো কর্নেল আসাদ শিকদারের দিকে। তারপর দৃঢ় গলায় বলল, না না, কি লুকাবো। আলহামদুলিল্লাহ, চিন্তার কিছু নেই। আসলে একটা বিষয় নিয়ে একটু ডিস্টার্ব আমি, তাই হয়তো এমন লাগছে। প্রবলেম নেই, ক্যাপ্টেন ফ্রি হলেই আপনার সঙ্গে কথা বলাবেন। আরহা ধীরে ধীরে বলল, ঠিক আছে, ওনাকে বলবেন আমি অপেক্ষা করছি। কথাটা বলেই কলটা কেটে দিল আরহা। ফোনটা নামিয়ে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল সোহাগ। তারপর বিছানায় অচেতন হয়ে শুয়ে থাকা শেহজাদের দিকে তাকিয়ে খুব আস্তে বলল, ক্ষমা করে দিস বন্ধু, মিথ্যা বলতে চাইনি, কিন্তু এই মুহূর্তে সত্যিটা জানলে মেয়েটা নিজেকে সামলাতে পারবে না। তাই তুই দ্রুত চোখ খোল, এরপর আর কোনো মিথ্যা বলতে হবে না। একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে কলটা কেটে যেতেই কেবিনে আবারও নীরবতা নেমে এলো। মোবাইলটা টেবিলের উপরে রেখে কর্নেল আসাদ শিকদারের সামনে এসে দাঁড়ালো সোহাগ। তারপর কর্নেল আসাদ শিকদার আর মেজর মাহমুদের দিকে ফিরে সম্মানসূচক ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, স্যার, একটা অনুরোধ ছিল। কর্নেল আসাদ শিকদার তার দিকে তাকালেন। বলো, শুনছি। স্যার, যদি অনুমতি দেন আমি একটু বাড়ি যেতে চাই। এখান থেকে আমার বাসা আধা ঘন্টার পথ। সারা রাত অপারেশনে ছিলাম, তারপর সোজা হাসপাতালে চলে এসেছি। বাবা মাও নিশ্চয়ই খুব চিন্তা করছেন। প্রায় 1 মাস হয়ে গেছে, বাচ্চাটাকেও দেখিনি। ওনাদের সঙ্গে একটু দেখা করে ফ্রেশ হয়ে আবার ফিরে আসতে চাই। মেজর মাহমুদ শান্ত গলায় জিজ্ঞেস করলেন, কত সময় লাগবে? 3 থেকে 4 ঘন্টার বেশি না স্যার। কথা দিচ্ছি যত দ্রুত সম্ভব ফিরে আসব। কর্নেল আসাদ শিকদার একবার হাত ঘড়ির দিকে তাকিয়ে আবার সোহাগের দিকে দৃষ্টি ফেরালেন। ঠিক আছে, যাও, তবে ফোন অন রাখবে। এখন 9:23 বাজে, বিকেল 4টার মধ্যে ফিরে আসলেই হবে। তবে এর মধ্যে যদি ক্যাপ্টেনের জ্ঞান ফেরে কিংবা কোনো প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে ফিরে আসবে। সোহাগ সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ইয়েস স্যার। মেজর মাহমুদ হালকা হাসলেন। ঠিক আছে, যাও তাহলে। ঠিক আছে, যাও তাহলে। আর নিজের শরীরটাও একটু খেয়াল রেখো। শুধু ক্যাপ্টেনও নয়, গত রাত থেকে তুমিও বিশ্রাম করোনি। সোহাগ মাথা নাড়ল। জি স্যার। শেষবারের মতো শেহজাদের দিকে তাকিয়ে সে খুব আস্তে বলল, আমি আসছি বন্ধু। এর মধ্যে তুই কিন্তু জেগে উঠবি। ফিরে এসে 2 বন্ধু মিলে একসাথে জমিয়ে আড্ডা দেব। কথাটা বলেই কেবিন থেকে ধীর পায়ে বেরিয়ে গেল সোহাগ। বাইরে করিডোরে তখন হাসপাতালের ব্যস্ততা চলছে, আর কেবিনের ভেতর নিঃশব্দে চলতে থাকলো ক্যাপ্টেন শেহজাদ মির্জার সুস্থ হয়ে ওঠার অপেক্ষা। আজ সকাল থেকেই নোমানের মনটা অদ্ভুত রকম খারাপ। কোনো কিছুতেই মন বসছে না তার। বারবার শুধু আরহার কথাই মনে পড়ছে। মেয়েটা অসুস্থ অবস্থায় চলে গেল, এরপর আর কথাই হয়নি। কেমন আছে কে জানে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নোমানের বুক থেকে। ইস, যদি একবার আরহার সঙ্গে দেখা করা যেত, একটু গল্প করলেই হয়তো মনটা ভালো হয়ে যেত, কিন্তু সেটা কি আর সম্ভব? কি করবে, ভালো লাগছে না। আহাদেরা সবাই কলেজে গেছে, আর 1 মাস পর ফাইনাল পরীক্ষা, আর ও কিনা ফাঁকি দিয়ে বেড়াচ্ছে। আরহার কথা ভেবে কোনো কাজই মন বসছে না। হঠাৎ করে মনে পড়লো বাইকটা নিয়ে কোথাও একটু ঘুরে আসা যায়, তাহলে হয়তো মনটা একটু হালকা হবে। এই ভাবনাতেই সিদ্ধান্ত নিয়েই নিজের ঘরে গিয়ে দ্রুত তৈরি হয়ে নিল নোমান।
তৈরি হয়ে ফোন, বাইকের চাবি প্যান্টের পকেটে ভরে শার্টের হাতা গোটাতে গোটাতে সিঁড়ি বেয়ে নিচে নামতেই কলিং বেলের শব্দে থমকে দাঁড়ালো সে। এই সকালে আবার কে এলো? বিড়বিড় করতে করতে দরজার কাছে গিয়ে নখ খুলল। দরজা খোলার সঙ্গে সঙ্গে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে তার মুখে বিস্ময়ের সঙ্গে ছড়িয়ে পড়ল উচ্ছ্বাস। বড় ভাইয়া? এক মুহূর্ত দেরি না করে এগিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল সে। সোহাগও হেসে নোমানের পিঠে আলতো চাপড় দিল। কেমন আছিস ছোট সাহেব? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এতদিন পর একটা ফোনও তো দিলে না যে আসছো। আসছি তো, তাহলে কল করে কি হবে? আর কয়েক ঘন্টার জন্য আসা, আবার বিকেলে চলে যাব। খুব ভালো করেছো। আসো, ভেতরে আসো। নোমান হাসি মুখে সোহাগকে নিয়ে ড্রয়িং রুমে ঢুকল। সোফায় বসতে না বসতেই শুরু হয়ে গেল দু একটা খোঁজ খবরের কথা। অপারেশনের কি খবর ভাইয়া? সোহাগ এক মুহূর্তের জন্য থেমে গিয়ে মুচকি হাসল। আলহামদুলিল্লাহ, কাজ শেষ হয়েছে। এর বেশি কিছু বলল না সে। কথাটা বলার সময় অজান্তেই তার চোখের সামনে ভেসে উঠল সিএমএস এর কেবিনে অচেতন হয়ে শুয়ে থাকা শেহজাদের মুখ। তবে সেই অনুভূতির কোনো ছাপ মুখে ফুটতে দিল না। কিছুক্ষণ গল্প করার পর সে চারিদিকে তাকে জিজ্ঞেস করল, মা কোথায়? বাবা, রনি? রনি আর বাবা শাওয়ার নিচ্ছে, আর মা রান্নাঘরে। কয়েকদিন ধরে বুয়া আসে না, রান্না নিয়ে ব্যস্ত মা। যাও না তুমি, তোমাকে দেখলে খুশিতে আত্মহারা হয়ে যাবে। সোহাগও মুচকি হেসে উঠে দাঁড়ালো। ঠিক আছে, আগে মায়ের সঙ্গে দেখা করে আসি। কথাটা বলে ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল সে। এদিকে রান্নাঘরের ভেতরে তখন নাওমি একাই কাজ করছিল। ঘর ভাড়া সময় মতো দিতে পারেনি বলে বাড়িওয়ালা বের করে দিয়েছে। আফতাব হোসেন কয়েকবার কল করেছিল খোঁজ নিতে, কিন্তু কাউকে কিছু বলেনি। জাহানারা বেগম তার গ্রামের বাড়িতে গেছে নিধিকে সাথে নিয়ে। নাওমিকে যেতে বলেছে, কিন্তু সে যায়নি। কতগুলো বাচ্চা পড়ে ওর কাছে, হুট করেই পড়ানো বন্ধ করলে সমস্যায় পড়বে ওরা। তাছাড়া চলে গেলেও বেতনটা সময় মতো দিবে না, কিন্তু এই মুহূর্তে টাকার তো দরকার, তাই মন চাইলেও যায়নি ও। পরে রনিকে পড়াতে এলে সব শুনে মনোরা বেগম এখানে থাকতে বলেছে। পরে কোনো একটা ব্যবস্থা হলে না হয় চলে যাবে, কিন্তু একটা বাড়িতে থাকার পরও হাত পা তো আর গুটিয়ে বসে থাকা যায় না। তাই সবার দুপুরের খাবার বানানোর দায়িত্ব নিয়েছে ও। সকালে সবার জন্য পরোটা বানিয়েছিল, এরপর যে ময়দার কৌটাটা তুলে রাখবে মনেই ছিল না। তাই এখন রান্নাঘরের দরজার এক কোণে রাখা ছোট্ট কাঠের টুলের উপর দাঁড়িয়ে উপরের তাকে সেটাই রাখার চেষ্টা করছিল সে। কৌটাটা ভর্তি ছিল ময়দা। দু হাতে শক্ত করে ধরে সাবধানে ওঠানোর সময়ই পেছন থেকে কারো পায়ের শব্দ কানে এলো। কে এলো? কৌতূহল বশত ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকাতেই নমি দেখল সেনাবাহিনীর ইউনিফর্ম পরা এক লম্বা চড়া অচেনা যুবক রান্নাঘরের ভেতরে ঢুকছে। হঠাৎ অপরিচিত কাউকে দেখে সে এতটাই চমকে উঠল যে হাতের ভারসাম্য হারিয়ে ফেলল। ঠিক সেই মুহূর্তেই দরজাটা আরও একটু খুলে সোহাগ হালকা ধাক্কা দিল। দরজার পাল্লাটা পাশে রাখা কাঠের টুলের সঙ্গে ধাক্কা লেগে কেঁপে উঠল। সেই আকস্মিক ঝাঁকুনিতে আর নিজেকে সামলে রাখতে পারল না নমি। তার হাত থেকে কৌটাটা ফসকে সোজা সোহাগের মাথার উপরে গিয়ে পড়ল। এক নিমিষেই সোহাগ সাদা ময়দায় ঢেকে গেল। চুল, মুখ, ভ্রু, চোখের পাতা, কাত কোথাও আর আসল রঙের অস্তিত্ব নেই। মুহূর্তের জন্য পুরো রান্নাঘর নিস্তব্ধ হয়ে গেল। এদিকে নমির চোখ বিস্ফোরিত, ঠোঁট ফাঁক হয়ে গেছে বিস্ময়ে। সে স্থির হয়ে দাঁড়িয়ে শুধু সাদা ময়দায় ঢাকা অচেনা মানুষটার দিকে তাকিয়ে রইল। হঠাৎ এমন অবস্থায় বেশ বিরক্ত হলো সোহাগ। এক হাত দিয়ে মুখের উপরে জমে থাকা ময়দা ঝাড়তে ঝাড়তে বিরক্ত স্বরে বলে উঠল, এটা কি ধরনের অসাবধানতা মা? একটু দেখে কাজ করবে তো। কি করো? কথাটা শেষ না করে মাথা তুলে তাকালো সামনে। তার ধারণা ছিল হয়তো মনোরা বেগম অসাবধানতা বশত এমন কাণ্ড ঘটিয়েছে, তাই কথা বলার জন্যই মুখ তুলে তাকিয়েছিল। কিন্তু মায়ের জায়গায় অন্য কাউকে দেখে শব্দগুলো যেন গলাতেই আটকে গেল। সামনে দাঁড়িয়ে আছে এক সম্পূর্ণ অপরিচিত মেয়ে। বয়স খুব বেশি হলে 24-25। ভয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা কেমন অসহায় দেখাচ্ছে। বড় বড় দুটি চোখ আতঙ্কে বিস্ফোরিত, যেন এই মুহূর্তেই কান্না করে ফেলবে। ঠোঁট দুটো কাঁপছে,
হাতে ধরা ময়দার কৌটাটা শক্ত করে চেপে ধরেছে সে। নাওমির বুকের ভেতরও ধুকভুকানি যেন ক্রমশই বেড়ে চলছে। সে তো বুঝতেই পারেনি এমন কিছু একটা ঘটবে। অচেনা একজন সেনা অফিসারের পুরো শরীরে নিজের হাতেই ময়দা ঢেলে দিয়েছে, ভাবতেই তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কোনো মতে নিজেকে সামলে নিয়ে কাপা গলায় বলল, আমি ইচ্ছে করে করিনি। আমি আসলে। কিন্তু বাকিটুকু আর বলতে পারল না। ভয়ে যেন গলাটা শুকিয়ে গেছে। নাওমির কাপা কণ্ঠে যেন সোহাগের সম্মোহ ভাঙল। সে ধীরে ধীরে চোখের পাতা ফেলল। বুঝতে পারল গত কয়েক সেকেন্ড ধরে সে এক দৃষ্টিতে মেয়েটির দিকেই তাকিয়ে আছে। অস্বস্তি লুকাতে গলা খাকারি দিল সে। কিন্তু আশ্চর্য, কিছুক্ষণ আগেও যেখানে বিরক্তি ছিল এখন যেন সেটা কোথাও মিলিয়ে গেছে। বরং বুকের ভেতর অদ্ভুত এক প্রশান্তি কাজ করছে। মেয়েটার ভয় পাওয়া মুখটা, কাঁপতে থাকা ঠোঁট আর নিষ্পাপ বড় বড় চোখ দুটো থেকে যেন কোনোভাবেই দৃষ্টি সরাতে পারছে না সে। মনের অজান্তেই ঠোঁটের কোণে খুব ক্ষীণ একটা হাসি ফুটে উঠল। ও এত ভয় পাচ্ছে কেন আমাকে? আমি কি এতটাই ভয়ঙ্কর? ডাইনোসরের মতো নাকি? এই মেয়ে, কে তুমি? হঠাৎ প্রশ্নটা শুনে নাওমি কেঁপে উঠে। বুকের ভেতরটা ধক ধক করছে। কাপা গলায় কোনো মতে বলল, জি, আমি নাওমি, রনির মিস, ওকেই পড়াই। রনির মিস কথাটা সোহাগের কানে আদৌ পৌঁছালো কিনা বোঝা গেল না। তবে নাওমি নামটা যেন তার মনেই কোথাও একটা গেঁথে গেল। অজান্তেই কয়েকবার নামটা মনে মনে উচ্চারণ করলো সে। নাওমি। ঠোঁটের কোণে অচেনা এক হাসি ফুটে উঠল। আল্লাহ কি যত্ন নিয়েই না বার গড়েছে, একেবারে খাঁটি রসগোল্লা। নাওমির মুখের দিকে তাকিয়ে কথাগুলো বিড়বিড় করে বলল সোহাগ। কথাগুলোর অর্থ বুঝতে পারল না নাওমি। তবে সোহাগের গম্ভীর মুখ দেখে তার মনে হলো লোকটা ভীষণ রেগে আছে। বুকের ভেতরটা আরো কেঁপে উঠল। ধীরে ধীরে কাঠের টুল থেকে নেমে এলো সে। ময়দার কৌটাটা এক পাশে রেখে ইতস্তত পায়ে সোহাগের সামনে এসে দাঁড়ালো। তারপর অন্যার কোণা দিয়ে খুব সাবধানে সোহাগের গায়ে লেগে থাকা ময়দাগুলো ঝেড়ে দিতে লাগলো। আর সোহাগ সে যেন এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। স্ত্রী মারা যাওয়ার পর কেটে গেছে 5টি বছর। এই 5 বছরে মনোয়ারা বেগম কত মেয়ের কথাই না বলেছে, কত ছবি দেখিয়েছে, কত সম্বন্ধ এনেছে, কিন্তু কাউকে এত ভালো লাগেনি সোহাগের। কারো দিকে দ্বিতীয়বার তাকানোর প্রয়োজন মনে হয়নি। অথচ আজ এই মেয়েটাকে দেখেই কেন যেন বুকের ভেতরটা অন্যরকম হয়ে উঠছে। কি আছে ওর মধ্যে? ভয়ে কেঁদে ফেলেছে মেয়েটা। কান্নায় নাক মুখ লাল হয়ে গেছে, চোখ দুটো টলমল করছে, গালও লালচে আভা ছড়িয়ে আছে। মনে হচ্ছে যেন তুলতুলে একটা রসগোল্লা সামনে দাঁড়িয়ে আছে। সত্যি রসগোল্লা। নামটা দেওয়া ভুল হয়নি, পুরোটাই মানিয়েছে ওর সাথে। নাওমি যত্ন করে গায়ের ময়দাগুলো পরিষ্কার করে দিল। তারপর মুখের দিকে হাত বাড়াতেই হঠাৎ তার কবজিটা আলতো করে ধরে ফেলল সোহাগ। চমকে উঠে নাওমি স্থির হয়ে গেল। সোহাগ ওর অস্ত্রতা হয়তো বুঝলো, তাই হাতটা ছেড়ে দিয়ে শান্ত গলায় বলল, এই রসগোল্লা, একদম সোজা হয়ে দাঁড়ান। জি, আমাকে বলছেন? না, এখানে তো একটা সুন্দরী পেতনি দাঁড়িয়ে আছে, তাকে বলছি। না মানে আপনি তো রসগোল্লা বললেন, কিন্তু আমি তো রসগোল্লা নই, আমি নাওমি। ওই হলো, নাওমি রসগোল্লা একই। কিন্তু আপনি এমন কাঁপছেন কেন? আমি কি কোনো ভয়ঙ্কর প্রাণী? গেলে খাবো আপনাকে? সোহাগ আরো কিছু বলতে চাচ্ছিল, ঠিক তখনই ছোট্ট এক ঝড়ের মতো দৌড়ে এলো রনি। ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরল সোহাগকে। হঠাৎ রনিকে দেখে নাওমি তড়িঘড়ি করে কয়েক কদম পিছিয়ে গেল। মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। রনির পেছনে ঘরে ঢুকলো মমতাজ বেগম আর শাহজাহান সাহেব। ভেতরের দৃশ্যটা চোখে পড়তেই দুজনই একসঙ্গে হেসে উঠল। মমতাজ বেগম হেসে বললেন, হায় আল্লাহ, এ আবার কি অবস্থা? ভূত প্রেতের সঙ্গে কুস্তি করে এলে নাকি? এতক্ষণ বাবাকে পেয়ে খুশিতে এসব খেয়াল না করলেও দাদির কথায় এবার রনি বাবার গালে হাত বুলিয়ে বলল, পাপা তোমার গায়ে এত আটা কেন? সোহাগ দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার মিস আমাকে পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছিল পাপা, তাই এমন ময়দায় চুবিয়ে দিয়েছে। কথাটা শুনে নাওমির চোখ কপালে উঠে গেল। ও তো ইচ্ছে করে করেনি, তবুও লোকটা সকলের সামনে এমন বেজ্জতি করছে কেন? সে নিজের অস্বস্তি কাটাতে মাথা নিচু করে বলল, না না আন্টি, আমি ইচ্ছে করে করিনি। মমতাজ বেগম মুচকি হেসে বললেন, আহা, এত ভয় পাচ্ছ কেন মা? ও ফাজলামি করছে, দুর্ঘটনা তো হতেই পারে।
শাহজাহান সাহেব হেসে যোগ করলেন, সেটা ঠিক, তবে একথা মানতে হবে আমাদের ছেলেটাকে সাদা রঙের বেশ মানিয়েছে, কিন্তু একেবারে পুরোই সাদাই ভূত। সোহাগ ভ্রু তুলে বাবার দিকে তাকালো। আব্বু, আপনারাও শুরু করলেন? কি আর করবো বল, তোকে এই অবস্থায় দেখে না হেসে থাকা যায়? রনিও খিলখিল করে হেসে উঠল। পাপ্পা তোমাকে একদম বুড়া ভূতের মতো লাগছে। সোহাগ ছেলের মাথায় আলতো টোকা দিয়ে বলল। আচ্ছা, তাহলে দাদুর দলে তুমিও যোগ দিলে? ঘর জুড়ে হাসির রোল পড়ে গেল। শুধু নাওমি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সোহাগ একবার আর চোখে নাওমির দিকে তাকে মুচকে হেসে বলল, আচ্ছা, তোমার হাসাহাসি শেষ করো। আমি এখানে এইভাবে থাকলে একজনের অস্বস্তি কাটবে না। তার চেয়ে বরং আমি আগে ফ্রেশ হয়ে আসি, না হলে এই ময়দা নিয়ে সবাই আমাকে নিয়ে আরও গল্প বানিয়ে ফেলবে। কথা শেষ করে রনির মাথায় হাত বুলিয়ে সোজা নিজের ঘরের দিকে চলে গেল সে। সোহাগ সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে চলে যেতেই নাওমি যেন স্বস্তির একটা দীর্ঘশ্বাস ফেলল। মমতাজ বেগম মুচকি হেসে বললেন, আচ্ছা মা, এবার বলো তো আসলে কি হয়েছিল? লজ্জায় নাওমির কান দুটো লাল হয়ে উঠল। ইতস্তত করে পুরো ঘটনা খুলে বলল, কিভাবে টুলে দাঁড়িয়ে ময়দার কৌটা উঠাতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেছিল, আর সব ময়দা গিয়ে পড়েছিল সোহাগের গায়ের উপর। সবটা শুনে শাহজাহান সাহেব হো হো করে হেসে উঠলেন। ওদের হাসিতে লজ্জায় নাওমির মাথা আরো নিচু করে ফেলল। আমি সত্যি ইচ্ছে করে করিনি আন্টি, বিশ্বাস করুন আমাকে। মমতাজ বেগম স্নেহে ভরে তার মাথায় হাত রেখে বললেন, জানি না মা, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে কতটা ভয় পেয়েছো। এসব ছোটখাটো দুর্ঘটনা নিয়ে এত ভাবতে নেই। শাহজাহান সাহেব রনির হাত ধরে বললেন, চলো দাদু ভাই, আমরা ড্রয়িং রুমে যাই, ওরা কিচেনটা গুছিয়ে আসুক। আচ্ছা দাদু।